একবার একটা পাড়ায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা গেল। অনেক মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করলো। অনেক মানুষ কান্নায় চিৎকার করতে শুরু করলো। তাদের খিদে পাচ্ছে কিন্তু তাদের কাছে খাওয়ার নেই। আর ঠিক পাড়ার পাশেই অদ্ভুতভাবে একটা বড় প্রাচীর দিয়ে ঘেরা একটা বাগান ছিল, আমের বাগান। হয়তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি আমটাই ওই বাগানে পাওয়া যেত। একপাশে যখন এ পাড়ায় মানুষ খিদায় ছটপট করছে, তখন ও পাড়ায় একটা আমের বাগান, যেখানে আম খাওয়ার কোনো মানুষ নেই, কিন্তু পৃথিবীর সবচেয়ে মিষ্টি আমটা হয়তো ওখানে পাওয়া যায়। কিন্তু ওরা ওখানে পৌঁছতে পারছে না, কারণ মাঝখানে একটা বড় দেওয়াল আছে। সেই পাড়ায় দু তিনজন নেতা গোছের মানুষ ছিলেন, ঠিকঠাক সৎ নেতা। তারা মানুষের এই কষ্টটা হয়তো দেখতে পাচ্ছিলেন না। তারা বললেন, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা প্রাচীরের নিচে দাঁড়াও, আমরা আস্তে আস্তে তোমাদের ঘাড়ের উপর পা রেখে 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 পাঁচিলটা টপকে ওই আমের বাগানে যাব, আর এই আমগুলোকে একটা একটা করে আমরা এপাশে ছুটতে শুরু করব। অভুক্ত মানুষগুলো আশার আলো পেল, তারা বিশ্বাস করলেন এবং একের পর এক মানুষের কাঁধে পা রেখে 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 ওই নেতারা টপকালেন ওই পাঁচিলটা। ওপাশে পৌঁছানোর পরে যখন দুটো নেতা একটা করে আম চেখে দেখলেন, তখন পেছনে ফেলে আসা সব প্রতিশ্রুতিগুলো সব ভুলতে শুরু করলেন। তারা ভাবলেন যে এই বাগানের যতগুলো আম আছে, যদি আমরা একটা একটা করে প্রাচীরের ওপাশে ছুটতে শুরু করি ওই মানুষগুলোর জন্য, ও পাড়ার মানুষগুলোর জন্য, তাহলে হয়তো পুরো বাগানটা একদিনে শেষ হয়ে যাবে, পুরো বাগানের আম একদিনে শেষ হয়ে যেতে পারে। কালকে হয়তো আমাদের জন্য আর কিছু বেঁচে থাকবে না। সেই চিন্তা থেকে, সেই ভয় থেকে, কিংবা হোক নরক থেকে স্বর্গতে আসার যে আনন্দ, সেই জায়গা থেকে ওই নেতারা ঠিক করলেন তারা সারা জীবন ওই বাগানেই ওই সুন্দর আমগুলোর মাঝে কাটিয়ে দেবেন। প্রাচীলের এপাশে তখন মানুষগুলো অপেক্ষা করছেন, প্রাচীলের এপাশে তখন মানুষগুলো খিদায় ছটপট করছেন, একটা সময় চিৎকার করছেন কয়েকটা খাবারের জন্য, কয়েকটা আমের জন্য। যাদের ঘাড়ের উপর পা রেখে ওই মানুষগুলো ওপাশে পৌঁছেছিলেন, তাদেরকে বারবার হুন্নি হয়ে ডাকছেন যে কারণে তোমার ওখানে যাওয়া, আমাদের ভালো রাখার জন্য, আমাদের জন্য। আমাদের যন্ত্রণাগুলোর কথা কি আপনাদের কানে যাচ্ছে? যখন এই নেতাগুলোর কথা বলছি, তখন বারবার মনে পড়ছে কিভাবে শুভেন্দু অধিকারীরা, এই পশ্চিমবঙ্গের মানুষ যারা নরকের মধ্যে ছিল, তাদের কাঁধের উপর পা রেখে নবান্নের 14 তলায় ওই চেয়ারটায় বসছেন। আর যে মানুষগুলোর ঘাড়ে পা রেখে উনি ওখানে পৌঁছেছেন, সে মানুষগুলো আজ রাস্তায় দাঁড়িয়ে কান্নায় যন্ত্রণায় ছটপট করছেন। কখনো ফুটপাত থেকে দোকানদারদের উঠিয়ে দেওয়া, কখনো মাঝরাতে মানুষের বাড়ি ভেঙে দেওয়া, কিংবা যে মানুষগুলোকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 1500 টাকায় সংসার চলে না, আমাদেরকে ক্ষমতায় আনো, আমাদেরকে ওই পাঁচিলের ওপাশে পাঠাও, আমরা তোমাদের জীবনটাকে সুন্দর করে দেব, আমরা 1500 নয়, আমরা 3000 টাকা তোমাদেরকে দেব। সেই মানুষগুলো, সেই মহিলাগুলো আজ যন্ত্রণায় ছটপট করছে। আমি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমি প্রতি মাসে টাকাটা তুলে আমি ওষুধ খাই, আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি। আমি তাহলে বাঁচবো না মরবো? তাহলে এই জিনিসটা আমার প্রতি মাসে, আমার এই টাকাটা আমার ভরসা না। আমি একবারও টাকা পাইনি, যতদিন থেকে ভোট হয়েছে তারপর থেকে টাকা ঢোকেনি। সেই যন্ত্রণাগুলোর কথা, সেই কান্নাগুলোর কথা আজ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো শুভেন্দু অধিকারী, কোনো অগ্নিমিত্রা পলরা তাদের কানে নিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বড় শক্তিটা ছিল মহিলা ভোট, সেই মহিলা ভোটকে নিজেদের দিকে টানার জন্য 3000 টাকার প্রতিশ্রুতি দিতেই হতো। শুভেন্দু অধিকারীরা ভোটের আগে বলেছেন, যারা যেভাবে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা ঠিক একইভাবে অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন। কোনো শর্ত নেই, সব মহিলাই মাসে 3000 টাকা পাবেন। ভোটের মুখে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে আশ্বাস বিজেপি। অগ্নিমিত্রা পল ভোটে জিতে আসার পরে বলেছেন, যারা যেভাবে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তারা সেভাবে অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। তারপর কি হয়েছে আপনারা প্রত্যেকে জানেন। একের পর এক নতুন নতুন ফর্ম, নতুন নতুন প্রসেস,
কখনো অফলাইন, কখনো অনলাইন, কখনো 12 পাতার ফর্ম, সেই ফর্মে 1000টা প্রশ্নের উত্তর, তারপরে ওই প্রশ্নগুলোর উত্তর যখন মানুষ দিতে চাইছে না তখন অগ্নিমিত্রা পলরা এগিয়ে এসে বলছেন। এইগুলো তো একটা বেসিক ইনফরমেশন, এগুলোর সাথে অন্নপূর্ণা ভান্ডারের কোনো সম্পর্কই নেই। তোমার 3টা রুম আছে কিনা তার সাথে অন্নপূর্ণা ভান্ডারের কোনো সম্পর্ক নেই। তোমরা ফর্ম ফিল আপ করো, মানুষ জমা দিলেন, মানুষ অফলাইনে জমা দিলেন, মানুষ অনলাইনে জমা দিলেন, মানুষ সবটা করলেন, কিন্তু সরকারের যা করার কথা ছিল সরকার তার একটাও করলেন না। জুলাই মাসে টাকা পাওয়া মহিলাটা নিশ্চয়ই ঝাড় বাছাই করার পরে, নিশ্চয়ই উনি এলিজিবিলিটি এটা বোঝার পরেই সরকার তাকে জুলাই মাসে টাকা দিয়েছিলেন। তাহলে সেই মহিলাটা কেন অগাস্ট মাসে তার টাকাটা আটকে পড়ে থাকবে, আবার নতুন করে ঝাড়াই বাছাই হবে? তাহলে এই সরকার কি প্রত্যেক মাসে প্রত্যেকটা মেয়েদের উপরে অডিট করবেন, প্রত্যেকটা মহিলার উপরে অডিট করবেন? উনি যোগ্য কি যোগ্য না? যিনি একবার পেয়ে গেছেন টাকাটা, তাকে কেন পরের মাসের জন্য অপেক্ষা করতে হবে? এই যুক্তিটা কোনো মহিলারা বুঝতে পারছেন না, কোনো পুরুষরা বুঝতে পারছেন না, কোনো এলিয়ানরা বুঝতে পারছেন না, শুধু একমাত্র শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা বুঝতে পারছেন। এই লজিকটা শুধু ওনারাই এক্সপ্লেন করতে পারবেন। সরকারকে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী পালিয়ে বেড়াচ্ছেন। দাদা অন্নপূর্ণা ভান্ডারে বিক্ষোভ আরম্ভে কথায় কথায় স্টেজ থেকে দাঁড়িয়ে এই আমরা 1.5 কোটি মানুষকে দিয়ে দিলাম, এই এতজনকে দিয়ে দিলাম। তাহলে যারা রাস্তায় দাঁড়িয়ে এত এত মেয়েরা প্রতিবাদ করছে গোটা রাজ্য জুড়ে, পঞ্চায়েত ঘেরাও, বিডিও অফিস ঘেরাও, রেল অবরোধ, বাস অবরোধ, রাস্তা অবরোধ, এরা কারা? এরা পশ্চিমবঙ্গের মহিলারা নয়। যেখানেই চোখ যাচ্ছে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। 3000 টাকার অঙ্কটা একটা সামান্য টাকা নয়। একটা মহিলা যিনি স্বামীর কাছে হাত পাতেন, একজন মহিলা যিনি সন্তানের কাছে হাত পাতেন, এই হাত পাতার দিনগুলোর থেকে হয়তো মুক্তি পেয়েছিলেন একটা মহিলা। সেটা 1500 হোক, সেটা 150 হোক, সেটা 500 হোক, সেটা 3000 হোক। আমার একটা লিপস্টিক কিনতে, আমার একটা চপ্পল কিনতে, আমার ছেলেটাকে একটু চাউমিন খাওয়াতে, একটু মেলায় নিয়ে যেতে, আমার পরিবারের আমার মা বাবা এলে তাদের হাতে কিছু টাকা গুঁজে দিতে আমাকে আমার স্বামীর কাছে হাত পাততে হবে না। আমি একটা সময় অবধি, আমার জীবনের একটা বড় সময় অবধি আমি আমার বাবা মার কাছে টাকা নিতাম। ইভেন এখনো খুব প্রয়োজন পড়লে এখনো নিই। আমি যখন একটা কারণে একটা টাকা নিই, আমাকে সেই টাকাটা কেন নিচ্ছি তার একটা উত্তর দিতে হয়। এবারে ভেবে দেখুন, একটা 45 বছর, একটা 50 বছরের মহিলা, তাকে তার স্বামীর কাছে উত্তর দিতে হচ্ছে। জীবনের হয়তো কয়েকটা শেষ বছর কাটাবেন উনি, তাকে এখনো তার স্বামীর কাছে উত্তর দিতে হয় ঠিক কি কারণে তার টাকাটা প্রয়োজন। তার সন্তানের কাছে তাকে উত্তর দিতে হয় ঠিক কি কারণে ওই টাকাটা প্রয়োজন। একটা মহিলার শ্বশুর বাড়িতে 3টা কামরার বাড়ি আছে বলে সেই মহিলাটা অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে না। কোন অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট এরকম একটা প্রকল্প তৈরি করেছে, এরকম কিছু ক্রাইটেরিয়া তৈরি করেছে, তার ব্রেনটা খুলে একবার স্টাডি করা দরকার। সেই লোকটার ব্রেন খুলে স্টাডি করা দরকার যারা অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্মটা তৈরি করেছিল এবং তাতে যা যা কোয়েশ্চেন তৈরি করেছিল। যে পোষ্য ইউটিউবারগুলোকে শুভেন্দু অধিকারীরা পুষে রেখেছেন এবং তাদেরকে দিনরাত ইন্টারভিউ দিয়ে বেড়ান, তাদের মুখে একটা কথা শুনবেন, ভাতা কিসের দরকার, ভাতা কেন দরকার? উন্নয়ন হোক না, পশ্চিমবঙ্গে উন্নয়ন হোক না, রাস্তা হোক না, স্কুল হোক না, হসপিটাল হোক না, সবটাই হোক না, কিন্তু যতদিন ছেলের চাকরিটা না হচ্ছে, যতদিন মহিলাটা তাকে স্বাবলম্বী না করা যাচ্ছে, যতদিন একটা শিল্প না আনা যাচ্ছে, যতদিন ওই রাস্তাটা না করা যাচ্ছে, যতদিন ওই হসপিটালটা না করা যাচ্ছে, ততদিন যে প্রতিশ্রুতিটা আপনি দিয়েছিলেন সেটা আপনি পূরণ করুন না। ওই পোষ্যগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া আছে এইটা প্রচার করার জন্য। ভাতা দিলে উন্নয়ন কি করে হবে, আসল উন্নয়নগুলো কি করে হবে? ভাতা নির্ভর হয়ে পড়ছে মহিলারা। সত্যি ভাতা দিলে উন্নয়ন কি করে হবে? মহিলাদের যদি ভাতা দেওয়া হয় তাহলে তারকেশ্বরে যারা জল ঢালতে যাচ্ছে তাদের হেলিকপ্টার করে কিভাবে পুষ্পবৃষ্টিটা করা হবে? সেই টাকাটা কোত্থেকে আসবে? বলে দিক, সরকার বলে দিক যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব মিথ্যে, এগুলো তো আমরা ক্ষমতায় আসার জন্য, চেয়ারে বসার জন্য করেছিলাম। সেটা শুধু অন্নপূর্ণা ভান্ডার বলে নয়, আমরা চেয়ারে বসার জন্য, আমরা অভয়ার বিচার দেব, সেটাও আমরা মিথ্যে কথা বলেছিলাম। আমরা মিথ্যে কথা বলেছিলাম যে আমরা দিয়ে দেব। আমরা এটা মিথ্যে কথা বলেছিলাম যে যুব সমাজ প্রত্যেক বছর তারা চাকরিতে বসবে। আমরা মিথ্যে কথা বলেছিলাম ভয় আউট ভরসা ইন। আমরা মিথ্যে কথা বলেছিলাম আমরা সরকারে এলে তোলাবাজি বন্ধ হবে। শুভেন্দু অধিকারীরা বলে দিক আমরা প্রত্যেকটা বিষয় মিথ্যা কথা বলেছিলাম ওই তোমাদের কাঁধে চড়ে পাঁচিলটা টপকানোর জন্য। আমার পাঁচিলটা টপকানো হয়ে গেছে, আমি এখন গাছের মিষ্টি আমটা খাচ্ছি।
প্রাচীরের এপাশের মানুষগুলো বেঁচে থাকলো না, তার যায় আসেন না। কিন্তু এইখানে শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যেটা আমার ভীষণ মনে পড়ছে, যে ডিমের অভিমুখ বদলাতে বেশি সময় লাগবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জুতো ছুঁড়েছিল, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছুঁড়েছিল, ডিম ছুঁড়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কি করেছিল তা আপনারা দেখেছেন। তার একটা বড় কারণ, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু এখান থেকে ভোলেনি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে ঘৃণা করেছে। 15টা বছর লেগেছিল ঘৃণা করতে। 100 দিনে মহিলারা তারা রাস্তায় বসেছে। 100 দিনে গরিব হকার ফুটপাতের মানুষরা তারা রাস্তায় বসেছে। তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি কি করলে আমাদেরকে সঙ্গে? আর কি প্রতিশ্রুতি দিয়েছিলে? সর্বনাশ করতে এসেছিলে, সর্বনাশ করতে এসেছো। গরিবের পাশে দাঁড়াতে এসেছেন না, লোকে সর্বনাশ করতে এসেছো। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত বছর ভালোবাসার পরেও যদি এখান থেকে ঘৃণা করা যায়, শ্রমিক ভট্টাচার্য ঠিক বলেছেন, ডিমের অভিমুখ বদলাতে বেশি সময় লাগবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।